আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো এখন আমরা QNA মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক থেকে দুটি গুরুত্বপূর্ণ সমস্যা আলোচনা করব, যেগুলো হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু সমস্যা, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম বলতে পারি আমরা। এবং সচরাচরই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি 1 বছর বা 2 বছর পর পরই এই টাইপের অঙ্কগুলো দেখা যায়। সো ওই টাইপের অঙ্কগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা পড়ে দেখি যে ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত, মিনিটের কাটার কৌণিক বেগ কত, ঘন্টার কাটার কৌণিক বেগ কত। সো এই টাইপের অঙ্কগুলো কিন্তু যদি তোমরা বই ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু জানো যে ইশাক স্যার, যেটা আসলে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা মেইন টেক্সট বুক হিসেবে গণ্য করি, সেটার অনুশীলনীর প্রবলেমের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আছে। হয় মিনিটের কাটা কিংবা ঘন্টার কাটা, যে কোনো একটা কিন্তু সমস্যা কিন্তু অনুশীলনীর গাণিতিক সমস্যার মধ্যে ছিল। আচ্ছা, সো এখন আমরা সবগুলো আস্তে আস্তে দেখি যে কিভাবে সলভ করা যায় তাড়াতাড়ি। দেখো, সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করব। কৌণিক বেগ যদি ওমেগা হয় সেটা ইকুয়ালস টু 2 পাই বাই টি। এটা লিখতে পারি অথবা লিখতে পারি 2 পাই n বাই টি, বাট এই সূত্র আমরা এখন একটু অ্যাভয়েড করব। এই সূত্র দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে টি মানে হচ্ছে পর্যায়কাল, আর এখানে n মানে হচ্ছে যতবার ঘুরবে ঘূর্ণন সংখ্যা ডিভাইডেড বাই ওই ঘূর্ণন সংখ্যা তোমার ঘুরে আসতে কত প্রয়োজনীয় সময়। অ্যাকচুয়ালি এই n বাই টি এর সিগনিফিকেন্সটাই হইতেছে 1 বাই টি। সো আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করব তাই। আচ্ছা, টু পাই ডিভাইডেড বাই টি, টি মানে কি? পর্যায়কাল, অর্থাৎ সেকেন্ড একাটা তোমার একবার ঘুরে আসতে যতটুকু সময় লাগবে। আচ্ছা, তুই চিন্তা করো তো সেকেন্ড একাটা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, তুমি হয়তো এখন চিন্তা করা শুরু করছো, বাট চিন্তা করার দরকার নেই, একটা সহজ টেকনিক বলি। দেখো, সেকেন্ড নিয়ে আমি চিন্তা করতেছি, তুমি এর বড় ভাইয়ের কথা চিন্তা করবা। সেকেন্ডের বড় ভাইকে মিনিট, মনে রাখবা 1 সেকেন্ডের কাটা ঘুরে আসতে 1 মিনিট সময় লাগবে। সো মনে রাখবা যে যেই কাটা নিয়ে চিন্তা করতেছো তার বড় ভাইয়ের 1 পরিমাণ সময় লাগবে, অর্থাৎ 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তো 1 মিনিট আমরা জানি যে 1 মিনিটে কত, 60 সেকেন্ড। তাহলে আমরা বলে ফেলতে পারি এখানে হচ্ছে সেকেন্ডে, আর এটা তো হচ্ছে রেডিয়ানের একক, রেডিয়ানের জন্য 2 পাই এর মানটা আসতেছে, যার কারণে তোমার এটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। অলরাইট, সো এখন একটু দেখি আমরা পাই বাই 30 আমরা লিখে দিতে পারি। সো এমসিকিউ তে প্রায় সময় লিখতে হয় যে সেকেন্ডের কাটার কৌণিক বেগ হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি এখন থেকে মুখস্থ লিখতে হবে না। একটা ঘটনা হচ্ছে কি, আমরা অনেক সময় মুখস্থ লিখি, বাট মুখস্থ লেখার একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আমি একটু পরে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ, যে কেন ভুল করবা। কারণ তোমাকে যখন তিনটাই জানতে হবে, তুমি তিনটা ইন্ডিভিজুয়ালি মুখস্থ রাখতে গেলে হয়তো তুমি ভুল করে ফেলতে পারো। আচ্ছা দেখো, এবং ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবা, আমরা এখানে একটা চমৎকার ভুল নিয়ে আলোচনা করব। সো সেই ভুলটা যাতে তোমরা শুধরে দিতে পারো, এর জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, এরপর আমরা মিনিটের কাটা নিয়ে আলোচনা করি। মিনিটের কাটাটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। 2 পাই লিখে দিলাম, টি হচ্ছে একবার ঘুরে আসতে যত সময় লাগবে। মিনিটের কাটার বড় ভাই হচ্ছে ঘন্টা, তাহলে 1 ঘন্টায় ঘুরে আসবে। 1 ঘন্টায় কত? 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, 1 মিনিটে আবার 60 সেকেন্ড, 3600 সেকেন্ড আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। যদি কাটাকাটি করো 1800 আসবে। সো দেখো, এটা কিন্তু আসলে 5 সেকেন্ডের ব্যাপার না চিন্তা করাটা। তুমি যদি আসলে অ্যাকচুয়াল মেথডটা জানো তাহলে এটা তোমার 5 সেকেন্ডও সময় কিল করবে না। সো এই ধরনের অঙ্ক একটু করে দেখলে তেমন কোনো সমস্যা হবে না। 5 সেকেন্ড তেমন কোনো একটা বিষয় না, যদি তুমি আসলে অঙ্কটা ঠিকভাবে মেথডটা যদি জানো। আচ্ছা, এরপরে আমরা এখন দেখবো হচ্ছে ঘন্টার কাটা। গুরুত্বপূর্ণ ঘন্টার কাটা। ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি। আচ্ছা, এখন হয়তো অনেকে অঙ্কটা করার আগে আমাকে একটা চমৎকার একটা উত্তর দিয়ে দিতে পারো। তো ওই চমৎকার উত্তরে দেখবা যে হয়তো তোমরা ভুল দিচ্ছ, এখন সেটা আমি প্রমাণ দিচ্ছি। দেখো, 2 পাই আমরা এখন লিখে দিব। টি মানে হচ্ছে পর্যায়কাল, ঘন্টা কাটা একবার ঘুরে আসতে কত সময় লাগবে? ঘন্টার বড় ভাইকে দিন, তাহলে একদিনে ঘুরে আসবে না। এখানে হচ্ছে একটা এক্সেপশন আছে, 12 ঘন্টা পর একবার ঘন্টার কাটা ঘুরে আসে। যেমন এখন যে 1টা বাজলো, ধরো রাতের 1টা, তাহলে এই 1টা আবার কখন বাজবে? আবার পরের দিন রাতের 1টা না, এর আগে তো মাঝখানে দুপুর 1টা আছে। সো দুপুর 1টার সময় কিন্তু ওই ঘন্টা কাটাটা ফিরে আসবে। সো 12 ঘন্টা, সো 12 ঘন্টা আর 1 ঘন্টায় কত? 3600 সেকেন্ড।
যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে। এখন একটু যদি তুমি কাটাকাটি করো 6, তুমি দেখো যে 6 6 36, হাতে 3 318 21, আর দুইটা শূন্য তো অবশ্যই বসে যাবে, অর্থাৎ 21600 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমি কেন বললাম একটা মজার উত্তর তোমরা হয়তো বলতে পারো, সেটার কারণ হচ্ছে ইশাক স্যারের বইয়ের যে পিছনের দিকে সারসংক্ষেপ গুলো থাকে, সেই সারসংক্ষেপ একটা চমৎকার ভুল লেখা আছে, সেটা হচ্ছে π/6 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তোমার ঘন্টার কাঁটার কৌণিক বেগ। তাহলে দেখো ঘন্টার কাঁটার কৌণিক বেগকে আসলে তুমি থিওরি দিয়ে একটু তুমি ম্যাথের যে সূত্রটা দিয়ে একটু করে দেখা ট্রাই করো, নিজে বুঝতে পারবা কখনোই পসিবল না। দেখো সেকেন্ড, মিনিট, ঘন্টা যতই এটা বাড়তে আছে, কাটার সিগনিফিকেন্স যত বাড়তেছে, খেয়াল করো কাটার সিগনিফিকেন্স যত বাড়তেছে নিচে সংখ্যাটা কিন্তু বাড়তেছে। দেখো π/30 ছিল, π/1800, π/21600। তাহলে দেখো তাহলে কোনোভাবেই কি আসলে রেডিয়ান পার সেকেন্ডে π/6 হওয়াটা পসিবল না, শুধু একটা সংখ্যা নিয়ে দিয়ে রাখছে, ঠিক আছে। তো এটা ভুল। তো আজকে থেকে জেনে রাখো π/6 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ঘন্টার কাঁটার কৌণিক বেগ, এটা হচ্ছে একটা ভুল তথ্য। এখন আমি আরেকটা কথা বলেছিলাম যে ভাইয়া যে তোমরা সূত্রগুলো এমনি ডিরেক্ট মনে রাখবা যে π/30, π/1800, π/21600 এমনি মনে রাখলেও তো তাহলে হইতো। তাহলে ভাইয়া কেন বলতেছি আবার পড়ে দেখতে? হ্যাঁ, অনেক সময় মেডিকেল অপশন তোমার রেডিয়ান পার সেকেন্ডে না থাকে, রেডিয়ান পার মিনিটে বের করতে বলতে পারে। এখন তুমি তো রেডিয়ান পার মিনিটের জন্য মুখস্থ করো নাই, সো এত মুখস্থ না করে রেদার মেথডটা শিখো, ওই মেথডে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা শিখে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, যদি আমাকে এখানে বলতো যে ভাইয়া আমাকে রেডিয়ান পার মিনিটে বের করতে হবে, সমস্যা কি মিনিটের কাটা ঘুরে আসতে কত সময় লাগবে? 1 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টায় কত? 60 মিনিট। সো π/30 রেডিয়ান পার মিনিট, ঠিক আছে। দেখো মিনিটের কাটার কৌণিক বেগ যেমনি বলতে পারি আমরা π/1800 রেডিয়ান পার সেকেন্ড, তেমনি আমরা বলতে পারি π/30 রেডিয়ান পার মিনিট। এবং এখানে আমরা ঘন্টার ক্ষেত্রে আসলে দেখবা যে ঘন্টার কাটা নিয়ে যদি প্রশ্ন আসে রেডিয়ান পার সেকেন্ড এককে মেডিকেল অপশন দেওয়ার থেকে আমার কাছে মনে হয় বেশি সম্ভাব্য যে রেডিয়ান পার মিনিটে দেওয়া, কারণ এত বড় মান নিচে দেওয়াটা একটু মানে বিদঘুটে ব্যাপার, ঠিক আছে। দেখো যে কি বলবে, 2π ঘন্টা কাটা 12 ঘন্টায় ঘুরে আসে, 12 ঘন্টা, 1 ঘন্টায় কত? 60 মিনিট। আর যাওয়া লাগবে না, 6, তাইলে π/6 6 36 360 রেডিয়ান পার মিনিট। তাহলে এখন আমরা আশা করি এই ধরনের অঙ্ক ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে টাইপ অঙ্ক, মানে এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কতভাবে সলভ করা পসিবল এবং কতভাবে অপশন দেওয়া পসিবল সেইগুলো নিয়ে আলোচনা করছি, এবং বইয়ের মারাত্মক একটা ভুল নিয়ে কিন্তু ডিসকাস করছি। আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে। আচ্ছা, এরপরে এখন আমরা চলে আসি হচ্ছে যে দ্বিতীয় অঙ্ক যেটা আমি চুজ করছি। একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেয়ালের মধ্যে দিয়ে আর কতদূর প্রবেশ করবে? তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 দিকে একেবারে সেম একটা প্রবলেম ছিল, জাস্ট এখানে মোস্ট প্রবাবলি 0.08 এর জায়গায় 0.056 মিটার ছিল, ঠিক আছে, অল দ্য সেম। তো এখন এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব? তোমরা যারা ফিজিক্স করছো এইচএসসি তে তারা হয়তো জানো যে এই অঙ্কটা করতে গেলে প্রায় 1 পৃষ্ঠা লাগবে, বাট টু ইউর আটা সারপ্রাইজ এখন আমি তোমাকে একটা সুপার শর্টকাট দিব, যেটা আমাদের বইয়ের মধ্যেও ডিসকাস করা আছে। এভাবে প্রতিটা অঙ্ক যেখানে তোমার শর্টকাট অ্যাপ্লাই করা পসিবল, প্রতিটা শর্টকাট সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো আছে। সো সেই শর্টকাটটা আমি এখন আলোচনা করি। দেখো, যখনই তুমি জানবা যে বেগ অর্ধেক হারায় যাবে দেয়ালে প্রবেশের পর, তখন আর কত দূরত্ব অতিক্রম করবে যদি বলে, অতিক্রান্ত দূরত্ব s হবে আগে যত দূরত্ব অতিক্রম করছিল x ডিভাইডেড বাই 3। সো এখন x এর মানটা কত? 0.08, ঠিক আছে, মিটার। আমরা 3 এখন একটা কাজ করে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে 8/3 বলতে পারি সেন্টিমিটার। আচ্ছা, 8/3 কত হবে? 3 × 6, তারপর 2 ভাগে থাকবে 3 6 18, আবার 6 6 অনেকবার আসবে, তো আমরা বলে দিতে পারি 7, 2.67 সেন্টিমিটার। সো
সো দেখো কত ইজিলি অঙ্কটা বের হয়ে গেছে। আচ্ছা, এখন এই কথাটা বলার পর এখন একজন হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, ভাইয়া যদি বেগ অর্ধেক না হারায়, যদি কোন একটা নির্দিষ্ট পার্সেন্টের হারায়, অর্থাৎ 50% বেগ না হারায় যদি ভাই 75% বেগ হারায়, এই ধরনের সমস্যা দিতেই তো পারে, তাই না? কিন্তু এটা বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন হয়তো আসবে না, বাট ভার্সিটি ভর্তি পরীক্ষা, যে ভার্সিটি এই ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিতেছো তাদের জন্য কিন্তু এটা কিন্তু করা লাগবে, ঠিক আছে? এটা আসতে পারে। সো ওই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? সো একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি, যদি 75% বেগ হারায় তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি করব? তাহলে তো মনে হয় ভাইয়া পুরাভাবেই অঙ্কটা করতে হবে না, এই ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা তোমাদের কিন্তু শিখিয়ে দিই। চলো, তো শর্টকাট মেথডটা হচ্ছে এরকম যে তোমার যদি এক্স একটা দূরত্ব অতিক্রম করার পরে যদি বেগ হারিয়ে যায়, হারানোর পরে যে প্রাপ্ত বেগ মানে লাস্ট বেগ বা শেষ বেগ আদি বেগের 1/n গুণ হয়, 1/n গুণ হয়, তবে গুলিটা আরো দেয়ালে অতিক্রম করবে কতটুকু? s ইকুয়ালস টু x বাই, ওই সময় যে 3 লিখেছিলাম না, 3 এর জায়গায় এখন একটা ম্যাজিক নাম্বার লিখবো, সেই ম্যাজিক নাম্বারটা হচ্ছে n স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা আসলে একটা জেনারেল শর্টকাট, যেখানে আসলে তুমি অর্ধেক বেগ হারাইলো সেটাও কিন্তু এখান থেকে বের করতে পারবা, কিন্তু দরকার কি এত কষ্ট করে, যেখানে 3 দিয়ে ভাগ করলে হয়ে যায়। তাহলে দেখি আমরা এটা কিভাবে, আমরা এই সূত্রটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই অঙ্কে। আচ্ছা, 75% বেগ হারাইছে, দ্যাট মিন্স বেগ আছে কতটুকু এখন? 25%। সো অবশিষ্ট বেগ বা শেষ বেগ বলতে পারি, অবশিষ্ট শেষ বেগ বা অবশিষ্ট বেগ, আসলে শেষ বেগ না বলে অবশিষ্ট বেগ বলতে পারতাম। অবশিষ্ট বেগ কত? 25%, যার মানে হচ্ছে 1/4 বলতে পারি, ঠিক আছে? যদি 25 ডিভাইডেড বাই 100 আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই তখন 1/4। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, 1/4 আর এখানে যদি 1/n টাকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বলতে পারি না যে n ইকুয়ালস টু 4? বলতে পারি। সো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব, s বাই x ডিভাইডেড বাই x এর মানটা কত? 0.08, ঠিক আছে? এরপর হচ্ছে 4 স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে 16 মাইনাস 1 মানে 15, অর্থাৎ 8/15 আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই। তো এটার মানটা বের করা কি খুব একটা কঠিন ব্যাপার? কোনো কঠিন ব্যাপার না, কারণ আমরা এইভাবে করতেই পারি। আচ্ছা, 4 5 5 25, 2 5 একে 5 6 7, সো হ্যাঁ মিলে যাচ্ছে, 5 দিয়ে 75 হয়ে যায়, আর 5 50। এরপর হচ্ছে আমরা 3 দিয়ে করতে পারি, 3 5 15, হাতে 1, 3 একে 3 4, ঠিক আছে? সো এরকম, সো ওয়ান কাইন্ড অফ এরকম হবে। আমি জানি না উত্তরটা আমি ঠিক লিখলাম কিনা, সো ক্যালকুলেশন একটু করবা অবশ্যই। আই থিঙ্ক আমি ক্যালকুলেশনে ঠিক করছি। 3 5 15 হাতে 3 একে 3 4, আচ্ছা ঠিক আছে, 3 15 45, ঠিক আছে, 3 15 45, সো 50 এ হবে। অলরাইট, সো দেখো এই একটা অঙ্ক যদি আমি এখন করতে চাইতাম পুরো পৃষ্ঠা ভরায় করা যেত, বাট এখন আমি খালি এই একটা স্টেপ ইউজ করছি যে আমার 75% বেগ হারায় গেছে, 25% আছে, 25% মানে হচ্ছে 1/4, দ্যাট মিন্স n ইকুয়ালস টু 4। এখন জাস্ট আমি 8 ডিভাইডেড বাই 4 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 8/15, হয়তো এরকম অপশনে ডিরেক্ট থাকতে পারে, আর যদি দশমিকে থাকে তাহলে একটু দশমিকটা করে নিবা, সমস্যা তো নাই। অলরাইট, সো আমরা মোটামুটি দুটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করলাম। এখন একটু লাস্টে যাওয়ার আগে বইয়ের একটা প্রচারণা করে যায়, বা বলতে পারো তোমাদের উপকারের জন্যই, যে বইটাতে কি আছে অনেকে জানতে চাচ্ছ, অনেকে জানতে চেয়ে কিন্তু ইনবক্সে মেসেজ করতেছো। এর চেয়ে রাদার একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেওয়াটা, এটা আমি মনে করতেছি আরো অনেক বেশি ইজিয়ার, ঠিক আছে? সো আমি তোমাকে বলি যে এই বইটাতে সর্বপ্রথম তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে যত দাগানো লাইন দাগানো যায়, বা যত লাইনগুলো ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকে সুন্দরভাবে প্রতিটা টপিকের আন্ডারে গুছিয়ে লেখা আছে। অর্থাৎ তোমার এখানে যেখানে পুরো বইটা পড়া লাগতেছে, সেখানে পুরো বইয়ের বদলে শুধু দাগানো লাইনগুলাই পড়তেছো তুমি, একেবারে এক টানে তুমি পড়ে শেষ করতে পারবা। এরপরে হচ্ছে যে তোমার ম্যাথ, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু ম্যাথ আসে, যেই ম্যাথগুলো আসলে মানে ধরো খুব কঠিনও না, খুব
যে মানে একেবারে যদি করে না যাও তুমি একেবারে যে প্রথমবারে গিয়ে পারবা তাও কিন্তু না, ঠিক আছে? কিছু কিছু ম্যাথ থাকে এরকম, সো তোমার করতে সময় লাগবে, করতে পারবা কিন্তু করতে সময় লাগবে। আমরা সেরকমই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যত টাইপের ইম্পর্টেন্ট ম্যাথ হওয়া পসিবল, নট অনলি ইশাক স্যারের বই, রেদার অলসো তোমার বাট অলসো তোমার শাহজাহান তপন স্যারের বই, তোফাজ্জল স্যারের বই, যতগুলো বই থেকে তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ ভিত্তিক যে ম্যাথ হওয়া সম্ভব সেই ম্যাথগুলোকে আমরা আলাদা একটা সেগমেন্ট করছি যাতে তোমরা ম্যাথগুলো একেবারে করে যেতে পারে, এবং সেখানে অনেক বেশি ম্যাথ আমরা রাখি নাই, ইম্পর্টেন্ট ম্যাথগুলো রাখছি। এরপরে পাশাপাশি ওই ম্যাথগুলা কিভাবে শর্টকাটে করা যায় বা কিভাবে কতটা স্মলেস্ট ওয়েতে পসিবল, যেমন এই যে জিনিসগুলা, এরকম জিনিসগুলো কিন্তু সেখানে একটা সুন্দর সেগমেন্ট আকারে সাজায় দেওয়া আছে। এরপরে আসতেছে হচ্ছে এনসিটিভি অনুমোদিত যে অনুশীলনীর পিছের যে প্রশ্নগুলা, বইয়ের যে পিছনে যে অনুশীলনীর প্রশ্নগুলা, সেই অনুশীলনী প্রশ্নগুলা সলভ, এবং শুধুমাত্র ইশাক স্যারের বই না, রেদার যতগুলো এনসিটিভি অনুমোদিত বই আছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবগুলা অনুশীলনীর সমাধান। এরপরে আসতেছে হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক, মেডিকেল কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যা সহ মেডিকেল কোশ্চেন ব্যাংক, অর্থাৎ এই একটা বইয়ের মধ্যে মানে অর্থাৎ এই একটা মেডিকেল বই তুমি যেই বইটা পড়ে তুমি আসলে মেইন বইয়ের পাশাপাশি একটা সহায়ক বই লাগে না, ওই একটা সহায়ক বই দিয়ে তুমি পড়ে কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার একটা নিশ্চয়তা করে নিতে পারতেছো। তোমার এখন একটা আলাদা কোশ্চেন ব্যাংক কিনা লাগবে না, আলাদা একটা সাজেশন বই কিনা লাগতেছে না, আলাদা একটা হাইলাইটস কিনা লাগতেছে না, কিংবা আলাদা একটা কি বলতে পারি যে দাগানো বইয়ের জন্য আমরা যে খুব নির্ভরশীল, ওই দাগানো বইয়ের পিছনে কিন্তু তোমার ছুটা লাগতেছে না অতটা, ঠিক আছে? সো শুধুমাত্র আমার মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, রেদার তোমরা নিজেরা যাচাই করে সেটা কিনতে পারো। সো এই ফিজিক্স মেগা বইটি সহ অন্যান্য যে মেডিকেল মেগাবুক গুলো, সবগুলো মেগাবুকের যে ডেমো পিডিএফ সেগুলো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সো অনুগ্রহ করে তোমরা চেক করতে পারবে, তোমরা চেক করে যাচাই করে নিতে পারবে। এরপরে হচ্ছে তোমার যে অর্ডার করার যে নিয়ম কানুন সেগুলো কিন্তু বিস্তারিত সেখানে লেখা থাকবে, এবং আমাদের কিউএনএ পাবলিকেশনের যে পেজের লিংকটা দেওয়া থাকবে সেই পেজে আমাদের মেসেজ করলে তোমরা সেখান থেকে অনলাইন অর্ডার করতে পারবে। সো আজকের জন্য এইটুকুই। সো ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজির কোনো একটা বিষয়ভিত্তিক ট্রিক্স বা বিষয়ভিত্তিক কোনো সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করবে, এবং অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো যে ভাইয়া আমাদের এই টপিকগুলোর মধ্যে একটু গ্যাপিং রয়ে গেছে, এই টপিকগুলো আমরা কিভাবে ডিল করব। অবভিয়াসলি আমি কমেন্টগুলো চেক করার চেষ্টা করবো, এবং সেইটার ভিত্তিতে আমি তোমাদের জন্য কিছু ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। সো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।